আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমাদের মালদ্বীপ ট্যুরের কিছু মুহূর্ত। আমরা মালদ্বীপ কিভাবে গেলাম, মালদ্বীপ গিয়ে আমরা কোথায় থাকলাম, আমাদের কি কি প্রবলেম ফেস করতে হয়েছে এবং আমাদের টোটাল কত টাকা খরচ হলো, এ টু জেড সবকিছু জানার জন্য ভিডিওটির সাথেই থাকুন। দক্ষিণ এশিয়ার ভারত মহাসাগরে অবস্থিত 1200-ও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত। বিশ্বের সবচাইতে নিচু দেশ হচ্ছে এই মালদ্বীপ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। আপনারা জেনে থাকবেন মালদ্বীপে যাওয়ার জন্য বাংলাদেশিদের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না, তাও এম্বাসি ফেস করার জন্য ব্যাংক স্টেটমেন্ট সঠিক রাখবেন। তো আমরা প্রথমে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে ওয়েস্ট বাংলা এয়ারলাইন্স করে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিই। ঢাকা থেকে মালে যেতে আমাদের টোটাল 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মতো সময় লাগছিল। তো এই তো দেখতে দেখতে আমরা সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে এসে পৌঁছে গেলাম। মালদ্বীপের রাজধানী মালেতে যে এয়ারপোর্টটি রয়েছে এটি একদম সমুদ্রের কিনারা ঘেঁষে অবস্থিত। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বিমান থেকেই সমুদ্রের যে নীল পানি সেটার সৌন্দর্য উপভোগ করতেছিলাম। তো আমাদের কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকার কারণে আমাদের এম্বাসিতে অত ঝামেলা হয় নাই, অত সময় লাগে নাই। এয়ারপোর্ট থেকে বের হয়েই আমরা মালদ্বীপের সৌন্দর্যে আটকে গেলাম। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা মাফুসি আইল্যান্ডে যাব। মাফুসি থেকে 1 ঘন্টা পর পর বোট আসে। আমরা এই ফাঁকে স্থানীয় একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে নেই। লাঞ্চ করার পর আমরা বোটে উঠে পড়ি। মালে থেকে মাফুসি দ্বীপে যাইতে আমাদের জনপ্রতি 2000 টাকার মতো ভাড়া লাগছিল। মাফুসি যেতে যেতে আমাদের দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গেছিল। তো বোটের সবার সাথে গপসপ করতে করতে আমরা মাফুসি দ্বীপে পৌঁছে যাই। This is Maldives, Mahfouz. তো এই তো ফাইনালি আমরা আমাদের হোটেলে উঠে গেলাম। আমাদের হোটেল আগে থেকেই বুকিং করা ছিল। হোটেল খরচ পার নাইট 4000 টাকা পড়ছিল বাংলাদেশি মুদ্রায়। বাজেটের মধ্যে এটা একটা বেস্ট হোটেল ছিল। বাইরের ভিউটা দেখলেই বুঝতে পারবেন, একদম সাগরের পাড়েই ছিল আমাদের হোটেলটা। আমরা ব্যালকনিতে দাঁড়িয়েই সাগরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতেছিলাম এবং সাগরের শীতল হাওয়া আমাদের গায়ে এসে লাগতেছিল। তো রাত হয়ে যাওয়ার কারণে এই দিন আমরা আর ঘোরাঘুরি করি নাই। আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট করার পর ডিনার করার জন্য রাতে বের হই এবং পরের দিনের ট্যুর প্ল্যান করি। এখানে ট্যুরে যাওয়ার জন্য আপনারা অনেকগুলো এরকম এজেন্সি পাবেন। আশেপাশে এরকম অনেক এজেন্সি আছে। এইসব এজেন্সিতে অনেক বাঙালিরাও কাজ করে। তো ওদের এখানে অনেকগুলো ট্যুর প্যাকেজ আছে। আপনারা চাইলে বাছাই করে আপনাদের যেখানে ইচ্ছা আপনারা যেতে পারবেন এবং তারা আপনাদের সাথে 3 থেকে 4 জন ট্যুরিস্ট গাইড দিয়ে দিবে। আপনারা চাইলে যেকোনো একটা প্যাকেজ থেকে একটা আইটেম বাদ দিয়ে আবার অন্য কোনো প্যাকেজ থেকে অন্য একটা আইটেম এড করতে পারবেন। এগুলো নিয়ে আপনাদের তাদের সাথে ডিসকাশন করে নিতে হবে। আমরা একটা প্যাকেজ চুজ করে রাখছিলাম যেখানে 4-5টা অ্যাক্টিভিটিস ছিল। আমরা সকাল সকাল উঠে স্পিড বোট করে বের হয়ে পড়ি। আমরা প্রথমেই চলে যাই গুলহি বিচে। দেন আমরা চলে যাব শার্কের সাথে সাঁতার কাটার জন্য এবং সামুদ্রিক যেই নানা ধরনের রঙিন রঙিন মাছ আছে সেগুলা দেখার জন্য। গুলি বিচে আসার পর তারা আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় দিয়েছিল যার যার মতো ঘোরার জন্য। আসলে এই দ্বীপটা এক কথায় একদম অসাধারণ, না আসলে কেউ বুঝতেই পারবেন না। এখানে সমুদ্রের কিনারাতে যে বালিগুলো আছে এগুলো দেখেন একদম সাদা, আমাদের দেশের বালির মতো না। আমরা এখানে সমুদ্রে গোসল করি, সাঁতার কাটি এবং দ্বীপের চারপাশে ঘুরে ঘুরে দেখি। আমরা এখানে ঘোরাঘুরি শেষ করে তারপর চলে যাচ্ছি শার্কের সাথে সাঁতার কাটার জন্য। আমাদের সাথে যেই ট্যুরিস্ট গাইডরা ছিলেন তারা আমাদেরকে সুন্দর মতো সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে সাঁতার কাটতে হবে, কতক্ষণ থাকা যাবে। Okay. We have some tuna fish. We're gonna throw them behind the boat, like the engine area. So all the fish, all the sharks, they come backside to eat their food. So backside is going to be the feeding area. So guys, we will not jump all together because there's non-swimmers here. So we will take one by one or couple by couple. ওরা মোটামুটি আমাদেরকে একদম গভীর সমুদ্রেই নিয়ে গেছিল, কারণ সমুদ্রের কিনারাতে শার্ক সচরাচর থাকে না বেশি একটা। ওরা সামুদ্রিক মাছ নিয়ে গেছিল
এবং তারা হচ্ছে ওই মাছগুলা সমুদ্রে ছেড়ে দেয়। তার কিছুক্ষণের মধ্যেই এই শার্ক চারপাশ থেকে এসে আমাদের একদম ঘিরে ধরছিল। গাইড যারা ছিলেন তারা আগেই আমাদেরকে সতর্ক করে দিছিলেন যেন শার্কের গায়ে কোনো আঘাত না করি। আমরা এই ধরনের সামুদ্রিক প্রাণী তো শুধুমাত্র মুভিতেই দেখছি, কখনো বাস্তবে দেখা হয় নাই। শার্কের সাথে সাঁতার কাটে এটা ছিল একটা অন্যরকম অভিজ্ঞতা আমাদের জন্য। আমার হাজবেন্ড তো সাঁতার কাটার সময় ভয়ে একদম কুপোকাত, ও ভাবছে যে ওকে খেয়েই ফেলবে। শার্কের সাথে সময় কাটানোর পর ওরা আমাদেরকে নিয়ে যায় ছোট্ট একটা বালুর চরে। ওইখানে যে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি, তারপর হচ্ছে লাঞ্চ করে নেই। ওইখানে ওদের ড্রোন ছিল, ওদের ড্রোন দিয়ে আমরা অনেকগুলো ড্রোন শট নেই। আপনারা যারা ড্রোন শট নিতে চান তারা ওদের থেকে ভাড়ায় নিতে পারবেন। এই বালুর চরটি ছিল সমুদ্রের মাঝখানে। তো দেখেন চারপাশে শুধু নীল সমুদ্রের জলরাশি, দেখেই মন জুড়িয়ে যাচ্ছিল। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া। আমাদের ওই দিনের অ্যাক্টিভিটিস এইটুকুই ছিল। তারপর আমরা আমাদের হোটেলে ব্যাক করি। তারপর সন্ধ্যার সময় আমরা বের হয়ে মাফুসি দ্বীপ ঘুরে ঘুরে দেখতেছিলাম। মালদ্বীপের প্রত্যেকটা নাগরিক খুবই সচেতন, তারা যেখানে সেখানে কোনো রকম ময়লা ফেলে না। পরিবেশের ভারসাম্য বজায় রাখার ব্যাপারে ওরা খুবই সচেতন। আমরা বাঙালিরা তো যেখানে সেখানে ময়লা ফেলি, ওদের দেখে আসলে আমাদের শেখা উচিত যে কিভাবে পরিবেশ সুন্দর রাখতে হয়। চাইলেই আমরা প্রাকৃতিক সৌন্দর্যকে আরো দ্বিগুণ বানিয়ে ফেলতে পারি। আমাদের বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে আমাদের দেশেও অনেক টুরিস্ট আসবে। এখন তো বিয়ের সিজন চলে আসছে, তো আপনারা যারা ভাবতেছেন যে বিয়ের পর হানিমুনে যাবেন, আপনারা চাইলে মালদ্বীপকে প্রথম লিস্টে রাখতে পারেন। তো এই দিন আর আমরা কোথাও যাইনি, আমরা হোটেলে গিয়ে রেস্ট করি এবং পরের দিন কোথায় যাব সেই প্ল্যান করতে থাকি। আমরা পরের দিন কোন কোন স্পটে ঘুরতে গেলাম, কি কি করলাম, এগুলো জানার জন্য আমাদের সাথেই থাকুন। আপনাদের সাপোর্ট পেলে আমরা দ্বিতীয় পর্বে বাকি সবকিছু বিস্তারিত বলবো। আমাদের সাথেই থাকুন, আমাদের সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।